দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ফারজানা নাহিদ। আজ আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস। আজ আমরা অনেক বিষয় আলোচনা করতে পারি, তবে দুটি ফোকাল পয়েন্টস যেটা আজকে আমাদের ডিসকাশনে থাকবে সেটা হচ্ছে নারী নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়ন। আজকে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য দুজন অতিথি আছেন, তাদের সাথে পরিচয় করে দিব, তারপরে আমরা ডিসকাশনে যাব। আমার বামে আছেন ডক্টর নাহরিন আই খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং ডানে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে যদি শুরু করি, আজকে যেহেতু বললাম যে আন্তর্জাতিক নারী দিবস, এবারের প্রতিপাদ্য সেটাকে আমরা বলা হচ্ছে গিভ টু গেইন। এটাকে যদি দর্শকদের জন্য যদি এটাকে একটু ডিফাইন করি, তাহলে বলা হচ্ছে যে এটি আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে তুলে ধরে। আমার বলতেই হবে যে লিঙ্গ সমতার পথে প্রকৃত অগ্রগতি অর্জন করতে হলে শুধু প্রত্যাশা নয়, বরং সবার পক্ষ থেকে সচেতন অবদান রাখতে হবে। সরকার প্রতিষ্ঠানে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেককে নারীর অধিকার, সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নারীন আপা, আপনার কাছে যাব। আমরা এই বিষয়ে কথা বলার আগে যদি জিজ্ঞেস করি, আমরা কতদূর এগিয়েছি জাতি হিসেবে, দেশ হিসেবে এই বিষয়টা নিয়ে? এখন আপনি যদি বলেন যে আমরা কতটুকু এগিয়েছি, কত দূর এগেছি, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি আমাদেরকে ব্যথিত করে। আমাদের কাছে মনে হয় যে যেমন ধর্ষণের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন বাড়তেই থাকে। তো সেই সব জায়গা থেকে স্ট্যাটিস্টিক্স দেখলে কিছু ক্ষেত্রে মনে হয় যে আমরা এগোই নাই, কিন্তু আমি মনে করি যে আমরা যে এগোচ্ছি না বা আমরা যেটা নিয়ে কথা বলছি সেটাই এক ধরনের আগানো, এবং সেই আগানোটাই আমরা আগাচ্ছি। খুব স্লো, কচ্ছপের গতিতে যাচ্ছে, কিন্তু আমরাও খরগোশ হওয়ার স্বপ্ন দেখি। আমি মনে করি যে এটা হবে। তবে আপনি যে আজকের বিষয়টি রেখেছেন যে নারীর নিরাপত্তা নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা কথা বলছি যে প্রতিবাদ্য বিষয়টি তারা বলেছেন যে গিভ টু গেইন। হ্যাঁ, গিভ টু গেইন এটা তো শুধু নারীর জন্য না, মানে সব জায়গাতেই গিভ, আপনি যে কোনো জায়গাতে, ইভেন আপনি যে পরিস্থিতিতে যা দিবেন তার থেকে, মানে বলে না যে ভালোবাসার রেসিপ্রোকাল, আপনি দিলে সেটা অনেক করে ফেরত পাবেন। তো নারীর ক্ষমতায়নের জায়গা, নারীর নিরাপত্তার জায়গাটাও কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গাতেই গিভ টু গেইন। আপনি মনে করেন না যে একটা শহর কতটা নিরাপদ, সেটা কি সেই শহরে কতটা নিয়ন বাতি জ্বলে অথবা কত বড় বিল্ডিং আছে সেটা দেখে হয়, বা কতখানি সুন্দর হাইওয়ে আছে সেটা দেখে না। আমি মনে করি যে একটা শহর কতটা সুন্দর, কতটা নিরাপদ, সেটা নির্ভর করবে আপনি যদি সেই শহরে সন্ধ্যা বা মাঝরাতে কোনো একটি মেয়েকে একা হেঁটে যেতে দেন এবং চিন্তা করতে হয় না, তার নিরাপদে ফিরে আসতে কোনো চিন্তা করতে হয় না। তো অবশ্য এটা যে শহরে নারী কেন, কোনো পুরুষেরও কিন্তু সেই নিরাপত্তাটা নাই, তো সেই জায়গা থেকে তো নারী তো আরো অনেক মানে পিছিয়ে আছে। আমি মনে করি যে নারীর নিরাপত্তাটা এমন একটি বিষয়, আমার না খুব কানে লাগে যখন মানুষ বলে না যে আপনাদেরকে এটা করতে দিচ্ছি, মানে নারীদেরকে আমরা এটা দিচ্ছি, নারীদেরকে সুযোগ দিচ্ছি। মানে সুযোগ দেয়া শব্দটা শুনলেই না এক ধরনের কেমন যেন একটা অনুভূতি হয়, কারণ নারীকে যখন আপনি নারী হিসেবে দেখবেন, মানে নারীকে মানুষ হিসেবে দেখাটা খুব বেশি জরুরি। আমি একটা কথা খুব বলার চেষ্টা করছি, এবং আমার মনে হয় যে এই তর্কটা আমি জারিই রাখবো, সেটি হচ্ছে যে জেন্ডার পলিটিক্স নারীকে আপনার মতো করে দেখতে হবে। জেন্ডার পলিটিক্সে আপনি নারীকে মা এবং বোন হিসেবে দেখবেন না, কারণ যখনই আপনি তাকে মা বোন এই ধরনের পারিবারিক গণ্ডিতে আটকে ফেলেন, তখনই কিন্তু এক ধরনের ডমিনেশন কাজ করে। এবং এই ডমিনেশনটা আসে কোথায় থেকে জানেন? এই যে আপনি বলছেন যে নারীর নিরাপত্তা, প্রত্যেকটি পুরুষ ধরে নেয় যে নারীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার ব্যক্তিগত জীবনে তার মা বোনের নিরাপত্তা দেওয়া, কিন্তু নারীর নিরাপত্তা, মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, সেটা রাষ্ট্রকে দিতে হবে। তো পার্টিকুলারলি আপনি যখন ক্ষমতার বলয়ে যে নারীকে একেবারে ক্লাসিফাইড করে মা এবং বোনতে নিয়ে যাবেন, তখন হয় কি নারীকে নারী হিসেবে দেখা, তার মর্যাদা, তার ক্ষমতাকে আসলে ছোট করে দেখা হয়। এটি আসলে আমাদের মিসোজিনিস্টিক সোসাইটিতে, বা আপনি দেখবেন অনেক ক্ষেত্রে অনেক নারীরাও কিন্তু এটা বুঝতে পারে না। আপনি অনেক জায়গাতে দেখবেন যে পার্টিকুলারলি অনেক রাজনৈতিক দলের নারীরা আসলে ওখানে ঘাটতি আছে। হ্যাঁ, এবং আমি মনে করি নাহিদা পা যে নারীকে নারী বান্ধব হওয়াটাও খুব বেশি জরুরি। মানে এই সোসাইটিতে নারীও কিন্তু নারী বান্ধব হয় না অনেক ক্ষেত্রে, এবং ক্ষমতাবান নারীরা দেখবেন যে অনেক সময় কিন্তু ক্ষমতাবান হয়ে যায়, তার কোনো জেন্ডার থাকে না। সো জেন্ডার সেন্সিটিভিটি এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই কথাটাও এখন আসলে সব জায়গায় বলি, কারণ
কারণ একটি নতুন সরকার, আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক, এবং যে সরকার আসলে যে দলটি সরকার গঠন করেছে তার নারী নেতৃত্বের মধ্যেই ছিল। তো এরকম একটি সরকার যখন গঠিত হবে, এরকম একটি সরকারের যখন নারী মন্ত্রণালয় থাকবে, সেই মন্ত্রণালয়টা হতে হবে কোনো সেকেন্ডারি মন্ত্রণালয় না, খুবই পাওয়ারফুল একটা মন্ত্রণালয়, এবং সেই মন্ত্রণালয়ে যারা কাজ করবেন সেটা যদি পুরুষও হয় তাকে জেন্ডার সেন্সিটিভিটি বুঝতে হবে। জেন্ডার সেন্সিটিভিটি কিন্তু শুধু খালি নারীকে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি বসিয়ে দিলেন, টোকেনিজম করলেন, সেটা না। প্রতিটা ক্ষেত্রে নারীর প্রতি কি শব্দ আপনি ব্যবহার করতে পারেন, কোন শব্দ ব্যবহার করা যায় না, বা একটা কর্মক্ষেত্রে নারীকে কোন কমপ্লিমেন্ট দেয়া যায় বা কোনটা দেয়া যায় না, আমি মনে করি যে এটার একটা বিশাল গ্যাপ আমাদের সোসাইটিতে আছে। আপনাকে খুব সুন্দর লাগছে এটা বলা যে কর্মক্ষেত্রে যায় না, এবং রাইট ওয়েটা কি, এবং সেটা আপনার মধ্যে কোনো ডিসকমফোর্ট ফিল করে কিনা, এবং এটাও যে একটা ভার্বাল হ্যারাসমেন্ট, সেটা কিন্তু আমরা আসলে ভুলে যাই। তা আমি মনে করি নারীর ক্ষমতায়নটা মানে আসতে হবে চারিদিক থেকে। এটা এমন না যে নারীকে ক্ষমতায়নটা করে দেয়া হলো, এটা করে দেওয়ার কিছু নাই, এটা একই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতাটার সমবন্টন হতে হবে। অ্যাবসলিউটলি। হুমায়রা আপা, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানবো। আপনি একটু আগেই বলছিলেন যে একটা প্রথম আলোর একটা রিপোর্ট এসছে, সেখানে বলা হচ্ছে 1 বছরের ভিতরে রেপ কেস বেড়েছে 27%। সো আমরা যখন কথা বলতে যাই নারীর ক্ষমতায়ন, তার আগেই নিরাপত্তাটা অবশ্যই বেশি জরুরি। আমার মনে হয় ইটস ভেরি মাচ রিলেটেবল যে একটা নারী নিরাপদ হলেই তো সে কর্মক্ষম হবার জন্য বা নিরাপদে কাজ করার যে স্বাচ্ছন্দ্য বোধ করা, সেটার বিষয়ে ভাবতে পারবে। সো আমরা যখন বলি যে নারীর অগ্রগতি মানে একটি জাতির অগ্রগতি, আমরা কি আসলে জাতি হিসেবে ওই জায়গায় পৌঁছতে পেরেছি কিনা? অবশ্যই কিছু উন্নতি তো হয়েছে, এটা বলার অপেক্ষাই রাখে না। আমরা প্রতিটি ক্ষেত্রেই এখন কর্মক্ষেত্রে যদি বলি আমরা নারীর উপস্থিতি দেখতে পাই, যদিও নাম্বারটা আমি বলবো না স্যাটিসফ্যাক্টরি, আমি নিজে যদি বলি ইটস নট স্যাটিসফ্যাক্টরি, বাট স্টিল অ্যাটলিস্ট মানে আমরা দেখতে পাচ্ছি। আপনি আমাকে একটু বলেন যে এই জায়গায় এই যে কয়েকটা ঘটনা ঘটেছে এর ভিতরে, এবং এটাতে আসলে তীব্র ঘৃণা জানানো ছাড়া আর কিছুই করার নেই, এটাও আমার বলতে খারাপ লাগছে। বাট আসলেই ব্যাপারটা এরকম যে 3টা যদি ইনসিডেন্ট বলি রিসেন্ট, আজকে আমাদের রিপোর্টে গেছে। একটা হচ্ছে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গেলে জঘন্যতম নৃশংসতার শিকার হয়েছিল 8 বছর বয়সী শিশু আসিয়া। ধর্ষক এবং ধর্ষক এবং ঘাতকদের সর্বোচ্চ সাজা হয়েছে, কিন্তু রায় কিন্তু কার্যকর হয়নি। এটার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের সীতাকুণ্ডে, যেটা আমরা জানি যে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে, এবং তারপরে আমরা ময়মনসিংহে একটা দেখলাম যে মাত্র 2 বছরের একটি শিশু পাশবিকতার শিকার হয়েছে, এবং কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টাফদের নৃশংসতায় প্রাণ যায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যার নাম আসমা সাদিয়া। এই যে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে আমরা কি সভ্যতার দিকে আসলে এগিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি? ধন্যবাদ আমাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, গত বছর ঠিক এই জায়গায় যখন বসেছিলাম তখন আসিয়াকে নিয়ে কথা বলছিলাম, ভাবতে পারছিলাম না যে এত ছোট একটা শিশুর সাথে যা হচ্ছে আমরা কোন বাংলাদেশে থাকি। তখনও আমরা প্রতিবাদ করেছিলাম, এবং আমার মনে আছে যে ধর্ষক বিরোধী মঞ্চ থেকে তারা দাবি তুলছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। তখন তাদেরকে বলেছিলাম যে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পুলিশ প্রশাসন ধর্ষককে গ্রেফতার করবে সেটা কিন্তু সমাধান না। আপনাকে 3টা অর্গানের কাছেই যেতে হবে, আইন মন্ত্রণালয়ে যেতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে, এবং একই সাথে প্রধান বিচারপতির কাছেও যেতে হবে। এবং তারা সেই স্মারকে 6টা দফা লিখে নিয়ে তাদের কাছে গিয়েছিল। ওই দফাগুলো লিখে দেওয়ার ব্যাপারে আইনি সহায়তা যেটা করা দরকার সেটা করার সুযোগ হয়েছিল। আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে রাষ্ট্রের সবগুলো অর্গান আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য যে যার জায়গা থেকে যেতটুকু দায়িত্ব পালন করলে আলটিমেটলি বিচারটা সুনিশ্চিত হয়, ন্যায় বিচার নিশ্চিত হয়, সেইটা সে তার জায়গা থেকে করুক। আপনি দেখেন আসিয়ার মামলার রায় হয়েছে, সবাই অনেক আন্দোলন করে রায়টা পেয়েছে, কিন্তু সেটা ওই যে প্রক্রিয়াগত কারণে কিন্তু সেটার এক্সিকিউশনটা আটকে গেছে। মানে আলটিমেটলি যদি কার্যকর না হয় তাহলে ওই রায় কিভাবে হবে? ওটা তো আপিলে যাবে, আপিল হওয়ার পরে আবার ফার্দার আপিল হবে। ধরেন এই যে একটা প্রক্রিয়া, এটা তো একটা আইনগত প্রক্রিয়া, এটা যে একটা টাইম বার করে দেওয়ার যে ব্যাপারটা, যে এই ধরনের মামলা আপিল হইলেও কতদিনের মধ্যে নিষ্পত্তি হইতে হবে সেইটা কিন্তু স্পষ্ট না। সুপ্রিম কোর্টে আমরা যখন একটা মামলা করি, সেই মামলা লিস্টে আনা থেকে শুরু করে হিয়ারিং করা এবং আলটিমেটলি অর্ডার পাওয়া সেই পর্যন্ত, এবং অর্ডারের কপিটা হাতে পাওয়া পর্যন্ত, জাজমেন্টের পরে কপিটা হাতে পাওয়া পর্যন্ত, এই যে দীর্ঘ হ্যাসেল আর যেই পরিমাণ
টাকা খরচ, আপা বিশ্বাস করেন এটা শুধু নারী ইস্যু না, ইন জেনারেল বিচার প্রার্থীরা কি পরিমাণ ভোগান্তিতে আছে। এবং আপনি যদি আমাকে 20,000 টাকা দেন, 20,000 টাকার উপর আমার 30,000 টাকা আমার খরচ একটা মামলায়, খালি ফাইলিং থেকে শুরু করে অর্ডারের কপি, আমারও রুটি মানে চলবে না যদি অতটুকু টাকা নিয়ে আমি বিচার নিশ্চিত করার চেষ্টা করি, তখন আমাকেও বেশি টাকা নিতে হয় এবং তখন বিচার প্রার্থীরাও সঠিক বিচার চাইতে যাইতে পারে না। নারীদের বিষয়ে যেটা আইনগত সমস্যা মূল, সেটা হচ্ছে নারীরা পথে ঘাটে কর্মক্ষেত্রে সব জায়গায় হেনস্থার শিকার হয়। আপা একটা কথা বলছিলেন যে নারীকে ঠিক কোন শব্দটা ব্যবহার করলে সে অস্বস্তিতে পড়বে না সেটাও আপনাকে হিসেব করা উচিত। আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে পলিসি আছে খুব সুন্দর করে লেখা, জেন্ডার ভায়োলেন্সের এগেনস্টে কি কি হলে জিরো টলারেন্স, এরকম অনেক কিছুই লেখা অনেক থাকে। সুন্দর করে লেখা। আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ বলি আপা, আমি কখনোই কাউকে এখানে মানে ওপেনলি অন এয়ার বলি নাই, একেবারে পার্সোনালি আমার ফ্যামিলি ছাড়া বাইরে কেউ জানে না। ধরেন আমি হ্যারাসমেন্টটা, আমার কাছে কি কোন জিনিসটা হ্যারাসমেন্ট মনে হয়েছে, আমার প্রাক্তন যেই বস, আমি এখন যার সাথে কাজ করি বা দীর্ঘদিন ধরে আইন পেশায় যেখানে কাজ করছি এখানে না, আমি একদম প্রতিষ্ঠানের নাম ধরে বলছি না, একটা MFS সে আমি ম্যানেজারিয়াল পোস্টে ছিলাম, আইন মানে লিগ্যাল ডিপার্টমেন্টে। মানে আমি জানি না, ইন্টারভিউর সময় আমাকে জিজ্ঞেস করেছিল যে ওয়েদার আই হ্যাভ চিলড্রেন অর নট, আমার ফ্যামিলি প্ল্যানিংয়ে মানে একদম বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান আছে কি না। তখন আমি মানে ধরেন আমার বাচ্চা তো অনেক বড়, আমি বাচ্চা নেওয়ার প্ল্যান নাই, এটা আমি স্বাভাবিকভাবেই বলেছি এবং খারাপ লাগলেও আমি বলেছি চাকরিটা আমার দরকার। কিন্তু আমি দেখলাম যে নিত্যদিন বস আমাকে ডেকে নানান কথার মাঝখানে এই প্রশ্নটাও করে যে আবার বাচ্চা নিয়ে নিচ্ছি না তো, মানে ধরেন এইটা তো বসের কনসার্ন হওয়া উচিত না, তাও আবার একজন পুরুষের কনসার্ন হওয়া উচিত না। উনি যে আমাকে এই প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তরের জন্য আমার শুধুমাত্র এই প্রশ্নের জন্য যে আমি ওনার ব্যাপারে ব্যবস্থা নিব, এটার প্রমাণটা কোথায় দিব? এই চার দেয়ালের মধ্যে তো উনি আমাকে যে কথাটা বলেছেন সেটার প্রমাণটা কোথা থেকে দিব আমি? কোথা থেকে দিব বলেন তো? তার তো ক্ষমতা আছে, আমাকে তো সে মানে ধরেন আমার কথায় আবার ধরেন একটা গল্প বলল যে হ্যাঁ বুঝছেন আমার কিন্তু কোনো আলুর দোষ নাই, মানে উনি বুঝাতে চেয়েছেন যে আমার ওই প্রতিষ্ঠানে কাজ করার আগে পূর্বের এক প্রতিষ্ঠানের এক বছরের ধরনের গল্প আছে যে তার কিছু ওই যে অফিসের PS MD সেক্রেটারি এই ধরনের কর্পোরেট স্ট্রাকচার এই ধরনের ঘটনা অহরহ হয়। কিন্তু এই মেয়েরা কি এই যে অসুস্থ পরিবেশের মধ্যে পড়ে এই বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে, তারা কি স্বেচ্ছায় হয়? তারা পরিস্থিতির কারণে বাধ্য হয়। আমাকে যে উনি এই ঘটনাটা বললেন গতকালকে, জানেন আমি দেখেছি সে আমাদের একজন তারই ডিপার্টমেন্টের আরেকজন নারী কর্মী সিঙ্গেল মাদার ওই ভদ্রমহিলার সাথে ঘুরে বেড়াচ্ছেন মানে অলমোস্ট মধ্যরাতে। আমি ভেরি সরি, উনি এটা দেখলে আমি ওনার প্রতি বলবো যে আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। আপনি এবং আপনার মতো যারা আছেন, যারা কর্পোরেট স্ট্রাকচার থেকে শুরু করে যারা যে যার ক্ষমতার জায়গায় থেকে ক্ষমতা অপব্যবহার করে নারীদের দুর্বল ভেবে নারীদেরকে এইভাবে করে হেনস্থা করেন এবং সেইটার বিরুদ্ধে নারীরা কোনো ব্যবস্থা নিতে পারে না, কারণ প্রমাণ করার জায়গা নেই। জানেন এই যে ধরেন পারিবারিক কাঠামোতে এই যে নারীরা নির্যাতনের শিকার হয়, একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় সাথে কি মা বোনকে নিয়ে যায়, তার বাপের বাড়ির কাউকে নিয়ে যায়, তার নিজস্ব কোনো লোক থাকে। এই যে সে নির্যাতিত হয়, তারপর সে মামলা করলে রায় পায় না, রায় পাইলেও সে সুবিচার পায় না, কারণ তার কাছে প্রমাণ কই? শ্বশুরবাড়ির লোকগুলা সব কি তার পক্ষে সাক্ষী দিবে? এবং এটা খুব সেনসিটিভ একটা জায়গা, যেখানে হয়তো বলতে পারে না, মরে যেতে হবে, নালে ভীষণ জখম হইতে হবে, তখন যাই সে প্রমাণ করতে পারবে যে না তার তো ওটা হইছে। হুমায়রা আপা, আপনি আইন প্রয়োগ এবং কার্যকর করার কথা বলছিলেন। আমি যদি একটু জিজ্ঞেস করি যে আমাদের এই যে নিরাপদে চলাচলের একটা বিষয়, আমাদের অবশ্যই আইন আছে ধর্ষণের ক্ষেত্রে, মানে আপনি যেটাকে হ্যারাসমেন্ট বলেন সেটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট হোক। আমি জানতে চাচ্ছি যে আরিনা আপা বলছিলেন না যে মেন্টালিও তো হ্যারাসমেন্ট করা হয়, অ্যাপ্রিসিয়েশনের একটা ব্যাপার আছে। এই যে ছোটোখাটো বিষয়গুলো যেগুলো হয়তো নিয়মের ভিতরে এটা হয়তো রিটেন স্টেটমেন্ট হিসেবে নাই, এগুলোর আপনি যেহেতু লয়ের সাথে আপনি আইনের লোক, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এগুলোকে আইনের আওতায় আনার কথা কি আমরা চিন্তা করি কিনা, বা আছে কিনা, নাকি আছে আমরা জানি না, অ্যাওয়ারনেসের অভাব আছে? আচ্ছা, আমি যখন ইংলিশ ল পড়তাম তখন দেখতাম যে ধরেন ভার্বাল অ্যাবিউজ, কাউকে স্ল্যাং ইউজ করাও কিন্তু ধরেন অ্যাজল্টের ডেফিনেশনে পড়ে। তো বাংলাদেশের আইনে নারীর প্রতি সহিংসতা ধরেন আপনি এই ধরনের কাজগুলো আইনের আওতায় পড়ে, কিন্তু প্রমাণের জায়গায় যখন সাক্ষ্য প্রমাণের জায়গায় এসে দাঁড়ায়, ওই যে বললাম না কর্পোরেট স্ট্রাকচার বলেন আর ধরেন পারিবারিক স্ট্রাকচার বলেন,
সেই জায়গাগুলোতে প্রমাণের অভাবে জিনিসগুলো আর মানে বিচারের আলো আর প্রমাণের দেখা অভাব যায় এবং না। আমার মনে হয় রিনা আপা, আপনি কি একমত হবেন কিনা যে আমরা এই সাহসটাও তো আসলে সমাজ থেকে ওইটাই তো আসে না। বললাম, ধরেন সেই আমি একজনের প্রমাণ আমি থাকলেও আমি যে অভিযোগ করলাম। বলবো পরিবার থেকেও তো অনেক সময় এটা আমি ইয়ে করা একজনের হয় নামে যে- অভিযোগ করলাম, জি। অভিযোগ করলে সে আমাকে বলবে যে আরে এই মেয়েটা মিথ্যা কথা বলে, ও আমাকে ব্ল্যাকমেইল করতে চায়, হেন ম্যানো একটা বাজে কথা উল্টা আমাকে বলে দিবে। এবং আমার কলিগরাই দেখা যাবে যে বসের সুদৃষ্টি পাওয়ার জন্য বা তার চাকরিটা টিকিয়ে রাখার জন্য সে আর আমার সাপোর্টটা নিবে না। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। কিন্তু আমাদের এই সামগ্রিকভাবে শুধু আইন ছাড়াও নৈতিকতার শিক্ষা একেবারে মানে পারিবারিকভাবে নৈতিকতার শিক্ষা দেয়া এবং নৈতিক জায়গাগুলো নৈতিক স্খলনের জন্য শাস্তিটা কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। এইটা যদি এনশিওর না করা হয়, যে ধরেন আমি আমার সন্তানকে, আমার ছেলে বাচ্চাকে, আমার মেয়ে বাচ্চাকে এই যে গুড টাচ ব্যাড টাচ জিনিসগুলো শিখায়, কাকে কোন কথাটা বলতে হবে। একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চাকে, আমার বাচ্চার সাথে যখন ছোটবেলায় আমি দেখলাম যে মানে আমার মেয়ে তখন বড়ই হয়ে গেছে, যখন ছোট ছিল তখন ওকে একটা বাচ্চা মেরে দৌড়াচ্ছে আর আমার মেয়ে ওই ছেলেটার পিছিয়ে দৌড়াচ্ছে যে ওকে মারছে ও মারবে। তো আমি হঠাৎ করে আমি পিছনে গিয়ে দাঁড়াইলাম, ছেলের মা আমার মেয়েকে ভীষণ বকাবকি করতেছে যে কত বড় দোষী মেয়ে, ও মারলে মারছে, ও মেয়ে হয়ে ছেলের গায়ে হাত তুলতে। তখন আমি বললাম আপা আপনার হাজবেন্ডও আপনাকে মারাটা তাইলে জায়েজ আছে, আপনার হাজবেন্ডেরও আপনাকে মারা উচিত প্রতিদিন। তো এইটা আবার আমার মা পছন্দ করে নাই যে আমি আমার প্রতিবেশীকে এভাবে কটাক্ষ করেছে, কিন্তু ওই শিক্ষাটা ঘর থেকেই হয়। উনি যদি ওনার ছেলেকে শিখাইতেন যে তোমার বন্ধু, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তাকে তুমি হাত তুলতে পারো না, তাহলে কিন্তু সে ওই বন্ধুকে মানুষ হিসেবে ট্রিট করা শিখতো। ওটা যেটা বলছিলেন আইনাপা, যে মেয়ে হিসেবে না। আইনাপা, সকল স্তরে যদি আমরা বলি নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা হয়েছে, আমরা বলছি না যে হয়নি, কিন্তু ডু ইউ থিংক ইটস এনাফ? না, আমাদের প্রেক্ষিতে তো এনাফ না, এবং এই জন্য কিন্তু আমি অনেক ক্ষেত্রেই সংরক্ষিত নারী আসনে কিন্তু আমি সমর্থন করেছি এই কারণে যে যখন একটা সোসাইটিতে ইকুইটি এনশিওর হয় নাই, আপনি ইকুয়ালিটির স্বপ্ন দেখতে পারেন না। সো এই ইকুইটির জন্য মেয়েদের জন্য কোটা থাকতে হবে এবং সংসদেও থাকতে হবে, হয়তো কয়েক টার্ম থাকতে হবে। কারণ যখন ইকুইটি না থাকে তখন তো আসলে আপনি ইকুয়ালিটি নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই নাই। যে কথাগুলো হুমায়রা বলছিল, হুমায়রা অনেক গল্প করে তার কাহিনী বলছিল, কিন্তু এটা কিন্তু একটা সিনারিও আমাদের। এবং এই যে দেখেন, হুমায়রা বলছে যে আমরা কোনো কমপ্লেইন করতে গেলে আমাদের হয়তো সেই সাহস থাকে না, সোসাইটি বলে না তুমি কেন বলবা, এবং প্রমাণ করার যে একটা মানে চেষ্টা থাকে যে আপনাকে প্রমাণ করার ওয়েটা অনেক কঠিন। কিন্তু দেখেন, আপনি অপরাধীকে প্রমাণ করার চেষ্টা যেমন কঠিন, একটা ভালো মেয়ে হওয়ার, নিজেকে ভালো মা প্রমাণ করার যে অনবরত যে প্রসেসের ভিতর দিয়ে আমরা যাই, এটা তো আমাদেরকে ক্লান্ত করে। মানে প্রতিনিয়ত আপনি দেখবেন সিমালটেনিয়াসলি আপনি হ্যারাসড হচ্ছেন। আমি বিশ্বাস করি যে ধর্ষণ তো শুধু শরীর দিয়ে হয় না, ধর্ষণ ভার্বালি হয়, চোখ দিয়ে হয়, একটা ছোট্ট স্পর্শে হয়। এবং আমরা এই এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যাই যে দেখবেন একটা চোখের তাকানো অথবা ছোট্ট একটা স্পর্শ আপনাকে কত বিনিদ্র রাত দিয়েছে, এরকম ঘটনাও তো ঘটে। কিন্তু এই যে প্রতিনিয়ত সেগুলোকে পার হয়ে প্রতিদিন সকালে উঠে আপনি কত একটা ভালো মা, সেটা প্রমাণ করার যে একটা কঠিন পরীক্ষা, বা আপনি কত ভালো একটা মেয়ে, আমরা ভুলে যাই যে ভালো একটা রিলেটিভ ওয়ার্ড। হ্যাঁ, ভালো সংজ্ঞা সোসাইটি ভ্যারি করে, এবং সেই জায়গা থেকে প্রতিনিয়ত আমাদের মতো কর্মজীবী মেয়েদেরকে যে ট্রমার ভেতর দিয়ে যেতে হয়, প্রতিনিয়ত প্রমাণ করতে হয় আমি খুব ভালো। এটা কিন্তু একটা অদ্ভুত ধরনের সোসাইটি, অদ্ভুত ধরনের একটা সিচুয়েশন যেটা প্রত্যেকটা নারী ফেস করে, যেটা কিন্তু একটা পুরুষকে সেইভাবে করতে হয় না। কারণ বাংলাদেশে একটা কথাই আছে, সোনার আংটি বাঁকা হলেও বাঁকা, তাই না? তো এই যে সোনার আংটি বাঁকা হলেও বাঁকা, কিন্তু সোনার আংটি যে বাঁকা হলে সেই সোনার আংটি একটা নারীও হতে পারে, সেই কনসেপ্ট থেকেই তো আমরা আসলে নাই, সেখান থেকেই তো আমরা দূরে চলে গেছি। তো আমার কাছে মনে হয় যে প্রতি বছর এই যে নারী দিবস নিয়ে কত কথা আমরা বলি, আপনি যদি মনে করতে পারেন যে গত বছর যখন আসিয়ার ঘটনা ঘটছিল, আমি বাইরে ছিলাম, আমার মনে আছে, আমি শারমিন মুর্শিদি যিনি উপদেষ্টা ছিলেন, ওনাকে দেখেছি যে ঠিক আপনাদের মতো মানে পার্পল একটা শাড়ি পরে এসছে, এবং পার্পল কালারের শাড়ি পরে উনি ধর্ষণকে বলছেন গায়ে হাত। মানে ধর্ষণের মতো একটা এত জঘন্য জিনিসকে উনি গায়ে হাত বলে সেটাকে একটা হালকা করার চেষ্টা করেছেন। এই কথাটাই আমি সবসময় বলতে চাই যে নারীরা যারা ক্ষমতাবান নারী, তারা কি নারী বান্ধব?
তারা কি আসলে ঠিক ওই অনুভূতিটা তাদের ভেতরে আছে? বা যে কথাটা আসলে আজকে আমরা পুরোটা সময় ধরেই বলছিলাম যে নারীর ক্ষমতায়নের বিষয়টা, নারীর ক্ষমতায়নের জায়গায় যে ক্ষমতাবান নারীরা কখনো নারীকে নারীর চোখে দেখে না। এই যে শুধু কি তাই, আপনি দেখবেন আমরা যারা খুব সরব, আমরা মিডিয়াতে কথা বলি, এই কথাটাও বলি প্রতি সময় যে যে পরিমাণ স্ল্যাং আমাদের জন্য ব্যবহার করা হয়, যেভাবে স্লাট শেমিং আমাদেরকে করা হয়, সবারই পরিবার আছে এবং সেই মেয়েটার আপনি দেখবেন কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, পারিবারিক পরিচয় থাকে না, তার শিক্ষাগত যোগ্যতা থাকে না, শুধু নারী এবং নারীর শরীর। মানে এটাই হচ্ছে একটা সোসাইটির মূল প্রতিপাদ্য বিষয়। এবং যে কমেন্টগুলো করে, যেমন কয়েকটা কথা হুমায়রা বললেন, আপনি দেখবেন খাট কাঁপানো নেত্রী, না রাতের খাবার, এইসব শব্দগুলো কিন্তু গত 1.5-2 বছরে এত মানুষের মুখে মুখে গেছে, অথচ তারা ভাবতেই মানে একটা পুরুষ রাজনীতিবিদকে বা যে পুরুষ টেলিভিশনে এসে কথা বলে তাকে কিন্তু 2-4টা দালাল টালাল গালি ছাড়া এসব কিন্তু কখনো লেখা হয় না। তাহলে আমাদেরকে শব্দে সেন্সিটিভ হতে হবে। আমি আশা করব যে নতুন যে সরকার এসছেন সেই সরকার হবে সবচেয়ে নারী বান্ধব সরকার, এবং সেই সরকার ওই জায়গাতে এমফ্যাসিস দিবে যেখানে নিউজ পেপারগুলোতে লেখা হবে না একটা মেয়ে ধর্ষিত হলে যে তার শ্লীলতাহানি হয়েছে। আমি বিশ্বাস করি না একটা মেয়ের ধর্ষণের সাথে সাথে তার শ্লীলতাহানি হয়। শ্লীলতাহানি হয় সেই পুরুষের যে ধর্ষণ করেন। তো এই বা ইন্টারিম গভর্নমেন্ট একটা কাজ একটু ভালো করেছেন যে মহিলা অধিদপ্তরকে বদলে নারী অধিদপ্তর করেছে। আপনার সাথে অনেক আগে একটি প্রোগ্রামে আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছিলাম। আমি মনে করি যে শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং নারীর ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ, এবং আমি বিশ্বাস করি যে পুরুষ আসলে আমাদের তো সহযোদ্ধা, এবং যেটা নিয়ে আগেও অনেকবার কথা বলেছি যে নারীবাদী তো একটা গালি হয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি একটা পুরুষও সবচেয়ে বড় নারীবাদী হতে পারেন, এবং সেই চর্চাটার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। সেটাই আমরা যখন আমরা একেবারে শেষের দিকে, হুমায়রা আপা, আমি একটা লাইনে যদি আপনাকে সময় দিতে পারছি না, দুঃখিত, সেটা আমরা যখন বলি নারীর ক্ষমতায়ন, এখানে নারীর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে এডুকেশন একটা অনেক বড় একটা স্তম্ভ আমি বলবো। তো সেখানে আমরা যখন প্রযুক্তি, ডিজিটাল এডুকেশন এবং কারিগরি প্রশিক্ষণ, এই যে কিছু সুযোগ তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে এটা আসলে সেটার দিকে পজিটিভলি কাজ করে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সে? সময় খুবই কম। আমি যেমন রাজনীতিটা করতে গিয়ে আমি আমার দলের নারীদের জন্য যেটা সবচেয়ে বেশি মনে করি যে ধরেন প্রতিদিন যাতায়াত ভাড়া দেয়া বা একটা প্রোগ্রামে আসলে তাকে কিছু খেতে দেয়া, দিস ইজ নট অ্যান ইনসেন্টিভ। ইনসেন্টিভ শুড বি হোয়াট আই ক্যান প্রোভাইড ফর দেম ফর বিং ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়ালি, বিকজ যখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে তখন আমি জানি যে দ্যাট উইল হেল্প দেম বুস্ট দেয়ার কনফিডেন্স। নিতেও তো ওই ফ্রিডমটা কাজ করে। ধরেন সেটা সব শ্রেণীর নারীর জন্যই প্রযোজ্য। যে যেই কাজে স্কিলড হতে পারে, তার যতটুকু শিক্ষা ওইটুকু নিয়েই যদি সে ওইটাকেই যদি কাজে লাগিয়ে সে নিজেকে কর্মক্ষম করতে পারে, সেটার সুযোগ যদি আমরা তৈরি করে দিতে পারি, সে কিন্তু সমাজে, রাজনীতিতে এবং সর্বপরিসরে আপনার এই আইন শৃঙ্খলার রক্ষা করার ক্ষেত্রেও সে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। এবং সেইটা হেল্প করার জন্য আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, তাহলে একজন আরেকজনকে সহযোগিতা করলে ওই জিনিসটা সম্ভব। আর রাজনীতি করতে গিয়ে যেটা খুব বেশি এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে নিজ দলগুলোর মধ্যে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে নারীদের মূল্যায়নের যে জায়গাটা রাজনীতিতে, সেইটা কোনো কোনো জায়গায় ছেলেরাই নারীদের মূল্যায়ন করতে চায় না, আবার নারীরাই নারীদেরকে দুইটাই যেটা মূল্যায়ন করতে চায় না। ধরেন আপনার কতটা টাকা আছে, কতটা শিক্ষা আছে, সেইটা হয়তো আপনার মূল্যায়নের স্ট্যান্ডার্ড হয়। কিন্তু আমি আমার ওই যে বারবার নিজের কথাগুলোই বলি, ধরেন অনেক কিছু অনেক জায়গায় দেখি যে আমার যে গৃহকর্মী, ওনার কাছ থেকেও আমি অনেক বিষয় যতটুকু শিখি, ধরেন ঘরের একটা কাজ বলেন বা অনেক পার্সপেক্টিভ ওনার কাছ থেকে যতটুকু জানি সেইটা অন্য অনেক 10 জনেরও নাই। তাহলে ওই জায়গাটা আপনাকে জানতে, বুঝতে, তাকেও কথা বলার সুযোগ দিতে হবে, তার ভয়েসটাও যে ম্যাটার করে সেইটা আপনাকে অ্যাকনলেজ করতে হবে। আমাদের শেষ করতে হবে, সেই সুযোগটা নিশ্চিত করে তাকে কর্মক্ষম করতে এবং তাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য রাজনীতিতে সামষ্টিকভাবে একটা উদ্যোগ নেওয়া, যেটা সহযোগিতা করাটা, এইটা প্রথম টার্গেট হওয়া উচিত। অ্যাবসলিউটলি। হুমায়রা আপা এবং নাহরিন আপা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার জন্য। নারী কোনো অর্ধেক আকাশ নয়, তিনি পুরো আকাশেরই সম্ভাবনা। তিনি শুধু সম্ভাবনা নন, তিনি শক্তি, সৃজন আর পরিবর্তনের নাম।
একজন নারীর স্বপ্নকে যদি ডানা দেওয়া হয় তবে সেই ডানায় উড়ে ওঠে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি দেশও। তাই নারী দিবস শুধু উদযাপনের দিন নয়, এটি আমাদের বিবেককে প্রশ্ন করার দিন। আমরা কি সত্যি নারীর জন্য নিরাপদ পথ তৈরি করতে পেরেছি? আমরা কি তাকে সমান মর্যাদা, সমান সুযোগ এবং সমান কণ্ঠ দিতে পেরেছি? আজকের অঙ্গীকার হোক, নারীর নিরাপত্তা হবে অধিকার, দয়া নয়। নারীর কণ্ঠ হবে শক্তি, নীরবতা নয়। আর নারীর স্বপ্ন হবে সীমাহীন, কোনো অদৃশ্য দেয়ালে আটকে থাকা নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।